সুপ্রিয় সুধী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গণভোট এবং আগামীর বাংলাদেশ এই সিরিজ আলোচনার আয়োজনে। সুজন, সুশাসনের জন্য নাগরিক, এই আয়োজনটি করে যাচ্ছে গণভোট বিষয়ে জনমনে অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো কৌতূহল, সেইটি মেটানোর জন্যই মূলত আমাদের এই ধারাবাহিক আয়োজন। এবং আজকে সেই আয়োজনের শেষ পর্বটি আমরা করতে যাচ্ছি। এবং আজকের আয়োজনের যে বিষয় আমরা রেখেছি, তারুণ্যের আকাঙ্ক্ষা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি। আসলে এই যে ২৪-এর গণ আন্দোলনের ফলে সত্যিকার অর্থে যে দেশ আমরা চেয়েছিলাম, যে রাজনৈতিক সংস্কার আমরা চেয়েছি, তার অনেক কিছুই এখন এই গণভোটের জায়গাতে এসে প্রশ্নের আকারে দাঁড়িয়েছে। আমরা কি সত্যিকার অর্থে সেই সংস্কারগুলো চাই? নতুন সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি চাই কি না? তরুণরা কি চায়? তরুণদের কি আকাঙ্ক্ষা? এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের দুজন আলোচক রয়েছেন। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, আসলে পরিচয় করানোর কিছু নাই। তিনি প্রথিতযশা সাংবাদিক জাহিদ নাজ খান জুয়েল। জুয়েল ভাই, স্বাগত জানাচ্ছি। এবং মীর নাদিয়া নিভিন, যিনি নির্বাচন সংস্কার কমিশনের সদস্য হিসাবে কাজ করেছেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। শুধু দর্শক মণ্ডলী, আমরা অনেকগুলো পর্ব করেছি, তারপরেও দেখেছি আমরা প্রতিদিন সারা দেশব্যাপী বিভিন্ন জনের সঙ্গে কথা হয়, এবং তাতে করে যেটি দেখেছি, এবং আমাদের স্বপ্নরাজা আপাও বলছিলেন, আমাদের এই আয়োজনের যিনি পরিচালক, যে তিনিও মাঠে ঘাটে গিয়ে দেখেছেন যে একটা উৎসব মুখর পরিবেশ। সত্যিকার অর্থেই অনেক দিন মানুষ এই যে ভোট দেওয়ার যে বিষয়টি, ভোটটিকে এইবার কিন্তু সবাই উৎসব মুখর পরিবেশে নিয়েছে, এবং যে আগ্রহ আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি, এইরকম একটি পরিবেশ বিরাজ করছে। কিন্তু এই পরিবেশের পাশাপাশি সত্যিকার অর্থে যে ভোটটি আমি দিতে যাচ্ছি সেটি জেনে বুঝে দিচ্ছি কিনা, সেটি একটি প্রশ্ন। সেটার সঙ্গে আজকের যে বিষয়টি, যে এইবারের আন্দোলনের ফলে বিশেষ করে দেখতে পাচ্ছি যে কিছু কিছু নতুন ধারার তৈরি হয়েছে। আমার মনে হয় যে জুয়েল ভাই বিষয়গুলো অনেক গভীরভাবে দেখছেন তার সাংবাদিক দৃষ্টিকোণ থেকে, আতসী কাজ দিয়ে। তার কাছ থেকেই প্রথমে আমরা শুনতে চাইব যে কি নতুন রাজনৈতিক সংস্কৃতির কি আসলে আসতে যাচ্ছে, পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা আপনি? থ্যাংক ইউ। আপনি যেটা বলছেন যে নতুন রাজনৈতিক সংস্কৃতি দেখতে পাচ্ছি কি না, দেখতে পাচ্ছিলাম 2024 সালের 5ই আগস্টের যে ছাত্র ওই গণ অভ্যুত্থানের পর আমরা যেটা দেখছিলাম যে একদিকে ছিল তো সরকার একটা বিষয়, অন্তর্বর্তী সরকার, সে রাষ্ট্র পরিচালনা করছিল, কিন্তু তার বাইরে যে আমরা রাজনৈতিক যে চেঞ্জ দেখতে চেয়েছিলাম, অথবা আপনি যেটা বলছেন যে এখনকার ইয়াংরা চেয়েছিল, আমি যদি মানে ওই জনগোষ্ঠীর মধ্যে পড়ি না, বাট আমি তাদেরকেই যখন দেখি যে যে আকাঙ্ক্ষা ছিল, যে মানে সেটা ছিল, কিন্তু আপনি দেখেন যে সেটা হোঁচট খেয়েছে। আপনি যদি নতুন রাজনীতি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক সংস্কৃতি এসব কথা বলেন, তাহলে 5ই আগস্টের এই জায়গাটার মূল দাবিদার যারা পরে এনসিপি হয়েছে, জাতীয় নাগরিক পার্টি। সো ওই যে আপনার তরুণদের যে আকাঙ্ক্ষা ছিল, এবং ওই আকাঙ্ক্ষার প্রেক্ষিতে তারা যে রাজনৈতিক উত্তরণের একটা স্বপ্ন দেখছিল এনসিপির মধ্য দিয়ে, সেই এনসিপি কিন্তু আর এনসিপি থাকলো না। এনসিপি সিসও করলো, একবার এদিকে যাবে কি যাবে না, ওইদিকে যাবে কি যাবে না, এবং শেষ পর্যন্ত তারা একটা রাজনৈতিক গোষ্ঠীর সাথেই তারা জোটবদ্ধ হলো, এবং সেটা ওই রাজনৈতিক গোষ্ঠীর নতুন কিছু না, হ্যাঁ, সেটা সেই ব্রিটিশ আমল থেকেই আমরা দেখেছি। সো আপনি যদি বলেন যে আমরা যে প্রথম যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি কিনা, তা আমি বলবো যে আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না। কিন্তু ওই বলয়ের মধ্যে থেকেও কেউ কেউ দেখছি যে একেবারে যে সন্ত্রাস, চাঁদাবাজির যারা গডফাদার হিসেবে পরিচিত, এই ধরনের অনেকের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, এমন কেউ কেউ আছেন। এগুলো খুবই রেটরিক কথাবার্তা, হ্যাঁ, সন্ত্রাস, চাঁদাবাজ, এটা আমাদের বছরের পর বছর ধরে ছিল, আছে, এবং আমার ধারণা থাকবে, হ্যাঁ। সো বাট এই যে বুক চিতিয়ে যে এই দাঁড়ানোর বিষয়টা, সেটা অতীত বিচ্ছিন্নভাবে আপনি যদি বলেন যে এখন যেহেতু একটা রাজনৈতিক শক্তি আমাদের কাছে মনে হচ্ছে যে তারা এই জায়গাতে এইভাবে সাহস করে দাঁড়িয়েছে, সাহস করে দাঁড়ানো আগেও ছিল, কিন্তু ইন্ডিভিজুয়ালি যে আপনি একজনের বিপক্ষে আরেকজনের বিপক্ষে, এইটার মধ্যে কিন্তু সে আসলে বড় রাজনৈতিক আকাঙ্ক্ষার জায়গাটা না। সেটা হচ্ছে যে তার হয়তো ওই আসনে তাকে পরাজিত করতে হবে, এই জন্যে
যতগুলো বিষয় আমরা আনা যায় তারা সেটা এনেছে বা আনছে না বা শুধু আনবে। একটি আসনে না, বেশ কিছু আসনে। খুব বেশি কিছু না, হ্যাঁ। আর সেটা আমরা তো এই আসনগুলো নাম্বার আমরা জানি, কিন্তু আমরা তো বলবো না ঢাকার একটা, কুমিল্লার একটা, এই তো কয়েকটা। সো এটা যদি আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন, একজনের বিপক্ষে দাঁড়িয়ে আপনি সেই বন্দোবস্ত আনতে পারবেন না। 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানের মধ্যে তো বিভিন্ন রকম শক্তি কাজ করেছে। রাজনৈতিক শক্তি ছিল, অরাজনৈতিক শক্তি ছিল, স্বতঃস্ফূর্ত মানুষ ছিল, নারী ছিল, শিশু ছিল। যে শিশুরা এবং নারীরা হয়তো কোনো পলিটিক্যাল তাদের কোনো এজেন্ডা ছিল না, সো তারা যখন দেখলো যে 5ই আগস্টের পরিবর্তনের পর ওই ইয়াং গোষ্ঠীর যে আকাঙ্ক্ষার জায়গা কোনটা, যারা পলিটিক্যাল ফোর্স তারা তো যার যা নিজ দলের, জামাত হোক, বিএনপি হোক, ওর মধ্যে আছে। যারা সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে কোনো দলের সংগঠনের সঙ্গে ছিল না, তারা কিন্তু আকাঙ্ক্ষাটা দেখেছিল এনসিপির মধ্য দিয়ে। সো আমি বলবো যে শুধু আমি না, আমার মতো অনেকে এই কারণে হতাশ হয়েছে। আমি এনসিপির কাছ থেকে খুব কি চাইলাম, কি পেলাম সেটা বিষয় না, কিন্তু মানুষের যে আকাঙ্ক্ষা ছিল এনসিপি যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করতো, আমি জানি না তারা কয়টা আসন জিততো, তারা কিছু আসন জিততেও পারতো, কারণ এই যে একটা ফোর্স, এই ফোর্স কিন্তু তারা যখন তারা জামাতের দিকে নাই, বিএনপির দিকে নাই, তার একটা থার্ড যে ফোর্সের সম্ভাবনা এনসিপি হতে পারতো। এরা হয়তো এবার আপনার ওই অর্থে ভোটই দিতে যাবে না। যারা 14 সালে ভোটার হয়েছে ভোট দিতে পারেনি, 18 সালে ভোটার হয়েছে ভোট দিতে পারে নাই, বিশেষ করে যারা 24 সালে ভোটার হয়েছিল ভোট দিতে পারে নাই, তাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে এইবার তারা ভোট দিতে যাবে। যেটা বলছেন, ইয়েস, উৎসবমুখর পরিবেশ সারা দেশেই আছে। আমি সবজি কিনতে যে গেলাম সকালে, সবজিওয়ালা বললো যে স্যার আগামীকাল থেকে 5 দিন নাই, কারণ আমি যাবো বিশকা, ময়মনসিংহে বিশকা, ওই জায়গায় ভোট দিতে যাব। হ্যাঁ, আচ্ছা। সেটা আছে, কিন্তু একটা বড় গোষ্ঠী কিন্তু তারা ভোট দেওয়ার জায়গাটা, তারা যেটা আকাঙ্ক্ষা করেছিল সেই জায়গাটা তারা ওই অর্থে পাচ্ছে না। যে জায়গাটা জুয়েল ভাই শেষ করলেন, সত্যিকার অর্থে এইবারের যে আমরা দেখেছি প্রায় 43% তরুণ ভোটার, এবং আপনি নির্বাচন সংস্কার কমিশনে ছিলেন। এইবারের যে সংস্কার কমিশনে তরুণদের জন্য আসলে কি কি পরিবর্তনের কথা আপনি এনেছেন, যাতে করে তারা আশাবাদী হয়ে উঠতে পারে আরো? পলিটিক্যাল পার্টি স্পেসিফিক না হয়, আমরা যদি একটু এক পা দূরে সরে এসে, মানে এই গণতান্ত্রিক শাসন এবং এই প্রাতিষ্ঠানিক সংস্কারের ব্যাপারে আমি গত 20 বছর ধরে কাজ করছি বিভিন্ন দেশে, এবং সেই এক্সপেরিয়েন্সের আলোকে আমি বাংলাদেশে কাজ করে আমি কতগুলো জিনিস পিক আপ করেছি, যে আমাদের যে কালচারটা, যেটা আমাদের পলিটিক্যাল কালচারটা কিছুটা হলেও গণ অভ্যুত্থানের পরে 24-এর পরে একটু চেঞ্জ হয়েছে। কীরকম, আমি 4-5টা জিনিস পয়েন্ট আউট করতে চাই। আগে কিন্তু আপনারা দেখতেন যে এখন থেকে ধরুন আপনি 15 বছর 20 বছর আগে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করতে হচ্ছে কি একমাত্র পলিটিক্যাল এলিটরা, এবং জনতারা হচ্ছে কি সেটার রিসিপিয়েন্ট। হ্যাঁ, কিন্তু 24-এর পরে এটা হচ্ছে কি আপনার মানে সামাজিক যোগাযোগ মাধ্যম হোক আর সোশ্যাল মিডিয়া যেটাই করো না হোক না কেন, পলিটিক্যাল ন্যারেটিভটা এখন মানে খুবই ডেমোক্রেটাইজ এবং সোশ্যালাইজ হয়ে গেছে, এবং এই জিনিসটা এখন পলিটিশিয়ানসরা বুঝতে পারছে যে ন্যারেটিভ শুধু তারা না, যে কেউ একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করতে পারে এবং দ্যাট ক্যান গো ভাইরাল, এবং দ্যাট ক্যান এবং মানুষ এটা অ্যাকসেপ্ট করতে পারে। তার মানে জিনিসটা কি হচ্ছে এখানে, জিনিসটা হচ্ছে কি আমরা তাহলে দেখছি যে রাজনৈতিক দলগুলো যদি নিজেদের ন্যারেটিভগুলো এক্সট্রিমলি স্ট্রং না থাকে, তাহলে কিন্তু বিভিন্ন রকম ন্যারেটিভ গজাচ্ছে, এবং এটাই কিন্তু মানে একটা ডেমোক্রেসি যখন সামনে যায়, যেমন আমাদের তো গত 17 বছর ধরে আমরা তো টু অল ইন্টেন্স অ্যান্ড পারপাসেস আমাদের তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা তো ইউজই করি নাই ফর পলিটিক্সের জন্য, আমাদের তো সোশ্যাল মিডিয়া তো শুধু সোশ্যাল কাজেই ইউজ হয়েছে। কিন্তু সারা বিশ্বে কিন্তু এটা নিয়ে গ্র্যাপল করছিল অন্যান্য দেশ। আপনি দেখছিলেন যে ফেসবুক ওয়াজ বিং কল টু, মানে বিভিন্ন পার্লামেন্টে যে তাদেরকে জবাবদিহিতার জন্য বিভিন্ন দেশে বলছিল মিস ইনফরমেশন ডিসইনফরমেশনে কাজ করবে। কিন্তু এই মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছাড়াও পলিটিক্যাল ন্যারেটিভের ব্যাপারটা এখন বড় ব্যাপার এখানে, যে এখন মুভিং ফরওয়ার্ড, এখন মানে আমরা যখন সামনে যাচ্ছি, সব পলিটিশিয়ানসরা এখন বুঝতে পারছে যে পলিটিক্যাল ন্যারেটিভ এখন শুধু কোনো এলিট এবং জনতা না, সবাই, এভরিবডি ক্যান ক্রিয়েট আ পলিটিক্যাল ন্যারেটিভ। ইউ জাস্ট হ্যাভ টু বি, তো নিজেদেরকে একটা শক্ত ন্যারেটিভ না থাকলে তারা সব দিকে মানে তাদের কথাগুলো স্ট্যান্ড করবে না। এটা আমরা দেখেছি যে বিএনপি বলছে আমাদের মিস ইনফরমেশন হচ্ছে, জামাত বলছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে কি তারা প্রথম দিকে স্ট্রং ন্যারেটিভ দিতে পারেনি দেখে বিভিন্ন রকম ন্যারেটিভ গজাচ্ছিল। হ্যাঁ, তো এইটা একটা ব্যাপার, ডেমোক্রেটাইজেশন। পলিটিক্যাল কালচারে আরেকটা জিনিসের চেঞ্জ আমি বলছি, সেটা হচ্ছে যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন যে ট্রেন্ডটা আসছে, হ্যাঁ, তার মানে কি এখন আমাদের কিন্তু আমরা নতুন এই জিনিসটার সাথে আমরা আমাদের কালচারে আমরা ফার্স্ট ডিল করছি, যে এত বড় এরকম একটা ইলেকশন, এরকম একটা প্রসেসের মধ্যে এত রকম মিস ইনফরমেশন ডিসইনফরমেশন হচ্ছে, আমরা কিভাবে এটাকে ট্যাকেল করি।
এটার জন্য আস্তে আস্তে আমাদের মুভিং ফরওয়ার্ড, এটার জন্য আমাদেরকে মানে বিভিন্ন রকম লজ, যেটাকে বলে আপনার আইনি মানে কাঠামো তৈরি করতে হবে। আমাদেরকে নিজেদেরকে একটা মানে দায়িত্বের জায়গা থেকে, সেটা মিডিয়া হোক কিংবা ইন্ডিভিজুয়াল হোক, ওই কনসেনসাসগুলো আছে যে আমি যা পড়বো বিশ্বাস করবো না। সো এই জিনিসগুলো যেটা, এইগুলো কিন্তু একটা গ্র্যাজুয়াল প্রোগ্রেশন, এবং পলিটিক্যাল কালচার এগুলো কিন্তু নতুন আমাদের দেশে, এবং এগুলো 24-এর পরেই কিন্তু আসছে। আরেকটা জিনিস যেটা পলিটিক্যাল কালচার আমার মনে হচ্ছে চেঞ্জ হয়েছে, যে আপনি দেখেন যে 24-এর পরে কিছুটা ডেমোক্রেটিক ম্যাচুরিটি, যেটাকে বলি গণতান্ত্রিক পরিপক্কতা, আমরা অ্যাটেইন করেছি। আমরা অফকোর্স এখনও পশ্চিমা বিশ্বের দিকে অতটুকু যেতে পারিনি, কিন্তু আমরা আগাচ্ছি। কীরকম, এখন থেকে যদি 20 বছর আগে আপনি চিন্তা করে দেখেন, রাজনৈতিক মাঠটা কিন্তু শুধু মার্কার খেলা ছিল। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, ভাই আপনি কে দাঁড়াইছে, জানি না, আমি ওই মার্কায় ভোট দিব, প্রার্থীকে জানি না, হ্যাঁ, কিংবা কি ইশতেহার তা জানি না। কিন্তু এখন আপনি দেখছেন যে অনেকটাই দ্বিদলীয় হ্যাঁ, সংস্কৃতিতে কিন্তু আবদ্ধ ছিল। তাই বলে কি এখন মার্কা জরুরি না? এখনও মার্কা ইম্পর্টেন্ট, কিন্তু মানুষজন কিন্তু অনেক বেশি সচেতন। তারা প্রার্থীকে তারা দেখছে, হলফনামাগুলো দেখছে। হ্যাঁ, এই যে সুজন তো হলফনামা নিয়ে কত আগে থেকে কাজ করছে, কিন্তু এত ক্লোজলি জনগণ হলফনামা নিয়ে কথাবার্তা বলা, দেখা, অ্যানালাইজ করা, এটা কিন্তু এই কালচারটা নতুন এসছে। তারপরে যেমন ধরেন ইশতেহার, প্রত্যেকটা পার্টিকে আমরা দেখলাম এত ঘটা করে তাদের ইশতেহার লঞ্চ করতে। আগে কোনো নির্বাচনে এত জোর দেওয়া হয়নি, কারণ এইটাই হচ্ছে এখন ডিমান্ডটা, এখন জনগণ চাচ্ছে আমাদেরকে আপনারা বলেন যে কি আপনারা, হোয়াট ডু ইউ ব্রিং টু দ্য টেবল। সুতরাং এই জিনিসগুলা আমার মনে হয় যে জিনিসগুলো আমরা পশ্চিমা বিশ্বে যেগুলোকে আমরা ম্যাচিওর ডেমোক্রেসি বলি, সেখানে আপনারা দেখবেন যে অনেক মানুষ অনেক পার্টিকুলার পার্টিতে তারা মানে মোটামুটি সাপোর্ট করলেও এই পার্টিকুলার ইলেকশনে তাদের অমুকের ইশতেহার ভালো লাগছে দেখে তারা হয়তো তাকে ভোট দিল। এটা হচ্ছে একটা ডেমোক্রেটিক ম্যাচুরিটি। সুতরাং আমার মনে হয় যে এই পলিটিক্যাল কালচারটা আমাদের যে মানে রাজনৈতিক সংস্কৃতি যেটার কথা আপনি বললেন, সেখানে এই চেঞ্জটা এখন আমরা দেখতে পাচ্ছি, এবং ইটস আ পজিটিভ চেঞ্জ। তো সুতরাং আমার মনে হয় যে মানে আমরা যদি দলীয় স্পেসিফিক ইস্যুসগুলো থেকে উঠে এসে যদি ওভারঅল রাজনৈতিক মাঠটাকে দেখি, তাহলে আমাদের 24-এর পরে এ পর্যন্ত এই প্রথম নির্বাচনে আমরা বেশ কিছু চেঞ্জেস দেখছি আমাদের পলিটিক্যাল কালচারে, যেটা আগে ছিল না। আর এখন অফকোর্স সোশ্যাল মিডিয়ার ভালো দিকটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অনেক ইনক্লুসিভ। হ্যাঁ, আপনি একজন মানুষ যখন মাঠে গিয়ে উনি সমাবেশ করলেন, কয়জন মানুষ ওখানে থাকতে পারলো, কিন্তু ওনার স্পিচ কিংবা ওনার আউটরিচ যখন সোশ্যাল মিডিয়াতে থাকে, তখন একদম অজপাড়াগেও তারাও দেখছে, তাদের ওপিনিয়নগুলো দিচ্ছে, শুধু ইটস ইনক্লুসিভ। কিন্তু যে জিনিসটা অন্যান্য বহির্বিশ্বে মানে গত 14 বছর ধরে ট্যাকেল করার চেষ্টা করছে, যে এই ইনক্লুসিভ ভালো জিনিসটা রেখে সোশ্যাল মিডিয়াকে যে খারাপ জিনিসের জন্য ইউজ করছে, এটা আমরা কীভাবে মিনিমাইজ করতে পারি, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এআই। সেটার জন্যই বললাম যে আমাদের আগামীতে এগুলোর জন্য আইনি কাঠামো দিতে হবে, কিন্তু আমাদের ওভারঅল আপনি যতই বলেন না কেন, আমাদের ওভারঅল পলিটিক্যাল কালচার হ্যাজ চেঞ্জড। এখন ইটস গোনা বি আ নিউ বাংলাদেশ মুভিং ফরওয়ার্ড। জি, একটু আমরা জুয়েল ভাইয়ের কাছে যাই। এইটার ক্ষেত্রে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি উত্তরণের ক্ষেত্রে সত্যি অর্থে আমরা যে সময়টা পার করে এসেছি, এইটাও মানে একটা গণতান্ত্রিক চর্চার জন্য হয়তো বা যথেষ্ট সময় নয়, আমাদের আরও খানিকটা সময় লাগবে জনগণকে এই গণতান্ত্রিক চর্চায়, শুধু জনগণ না, রাজনৈতিক দলকে আগে সেই জায়গাটায় যেতে হবে, তাদের নিজেদের দলের ভিতরে গণতান্ত্রিক চর্চাটাকে সুসংহত করতে হবে। তো সেই জায়গায় আপনাদের মিডিয়ার একটা বড় রকমের ভূমিকা রয়েছে, মানে রেদার দেন সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া। সেই ক্ষেত্রে সেই দায়বদ্ধতা থেকে আপনি কি বলবেন যে আমরা এই পর্যায়ে এসে আপনি আশা হত হয়েছেন, সেই জায়গায় এই সময়টাকে ঘিরে আপনাদের যে আয়োজনগুলো ছিল সেগুলো কতখানি জনগণকে রিচ করতে পেরেছে, টাচ করতে পেরেছে? থ্যাংক ইউ। আমি আপনার উত্তর দেওয়ার আগে একটু আপার কয়েকটা বিষয় একটু কমেন্ট করতে চাই। নাম্বার ওয়ান হচ্ছে, এটা খুবই একটা আমরা একদম বুদবুদের মধ্যে থাকি, যে আপনি যেটা বলছেন যে আগে শুধুমাত্র এলিটরা মানে ক্রিয়েট করতেন, ন্যারেটিভ ক্রিয়েট করতেন, আসলে এখনও তাই করছে, এখনও এলিটরাই করছে। হ্যাঁ, বাট হয়তো আপনি বা আমরা পার্টিসিপেশন দেখছি সোশ্যাল মিডিয়ার কথা যেটা বললেন, সোশ্যাল মিডিয়ার কারণে এটা এক্সপোজড, যে কারণে মনে হচ্ছে যে শুধুমাত্র এলিটরা করছে না, সাধারণরা করছে। সো ওই অর্থে যে এটা একেবারে কোয়ালিটেটিভ একটা চেঞ্জ হয়ে গেছে, সেটা আমি মনে করছি না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনি বলছেন যে ডেমোক্রেটিক যে উত্তরণ ঘটছে, এখন আমরা গত 1.5-2 বছরে যত মব দেখেছি, হ্যাঁ, মানে আপনি যদি দেখেন যে সেটা মাইক্রো এবং ম্যাক্রো বিভিন্ন লেভেলে,
সেটা ছোট দোকানপাট থেকে শুরু করে, যে আমরা যেটা বলি যে দোকানে দোকানে মার্কেটে মার্কেটে চাঁদাবাজি যে হয়েছে থেকে শুরু করে বড় বড় বিজনেস হাউসে, হ্যাঁ। সো মানে এবং এই মবটা কিন্তু শুধুমাত্র যে আগের পলিটিক্যাল ফোর্সেসগুলো করেছে এরকম না, আগামীর যে পলিটিক্যাল ফোর্স আমরা দেখছিলাম ওনারাও করেছে অর্থনৈতিক মবটা। আর এমনিতেই তো যে মবের কথা বলি, আমি যদি দেখি যে একটা সমাজে একটা পরিবার থেকে যে শুরু করি, পরিবারে, একটা অফিসে, একটা সমাজে, একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি সেটা হচ্ছে একজন নারী কী অবস্থায় আছে। এটা সত্য, গত 1.5-2 বছরে নারী যে ভালনারেবল হয়েছে, এটা বাংলাদেশে এই অবস্থা কখনোই ছিল না। সো ডেমোক্রেটাইজেশনের কথা আমরা বলছি, হ্যাঁ, কিন্তু আমি বলছি একই সঙ্গে ইন্ডিকেটরগুলো কিন্তু মানে যেসব ফ্যাক্টর সেগুলো তো এরকম ইন্ডিকেট করছে না। আর যেটা একটা আবার কথা বলছিলেন যে ইশতেহার, এগেন আমি বলবো যে বিং এ পলিটিক্যাল রিপোর্টার সিন্স 1991 আমি দেখেছি এই বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামী, জাতীয় পার্টি ইশতেহার দিয়েছে, 96 দিয়েছে, 2001-এ দিয়েছে, 2008-এ দিয়েছে। ইয়েস, 2008-এর পর থেকে তো আর ইলেকশন আমরা সেভাবে এখানে হয়নি, হ্যাঁ। শুধুমাত্র ওই অর্থে প্রাক নির্বাচনী পার্টিসিপেটরি ছিল 2018-টা, যেটা আবার পরে ভোটের দিন থেকে আর কোনো ইলেকশন থাকলো না। সো ইশতেহার সবসময় দেওয়া হয়েছে, দেওয়া হচ্ছে। এখন আলোচনায় বেশি এগেন আমাদের অনেক কিছুই আমরা এখন সোশ্যাল মিডিয়া দ্বারা হবে এবং হওয়াটাই স্বাভাবিক। সো যে কারণে আমি যখন আজকে ওই তারেক রহমান বা ডাক্তার শফিকুর রহমান তাদের ইশতেহার দিচ্ছেন, নাহিদ ইসলাম ইশতেহার দিচ্ছেন, তখন আগে সেটা ওয়ান ওয়ে ছিল, ওনারা হ্যাঁ হ্যাঁ, আগে সেটা এত ঘটা করেও করতেন না, 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 কিংবা ঘটাঘটি জনগণ এত করতো। ইনভলভ না, না, থাকতো না। ঘটাঘটি আমি করতো। আপনার সাথে এগ্রি করি। আপনি এই জাস্ট একটা জিনিস যেটা বলছিলাম যে রাজনৈতিক কালচারটা গুড ব্যাড কোয়ালিটেটিভ সেটা না, কিন্তু চেঞ্জ হয়েছে আর কি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আর চেঞ্জগুলো কিন্তু এই স্পেশালি এই গণতন্ত্রের পথে খুব ধীরে ধীরেই হয়, হ্যাঁ। তো এই যে চেঞ্জগুলো দেখলেন, যে এখন যে আপনি বললেন যে হ্যাঁ এখনো true, হয়তো না, এখনো হয়তো এটা এত পার্টিসিপেটরি না, কিন্তু অ্যাটলিস্ট মানুষ শুনছে, জানছে, না, আপনি ফেসবুকে বলেন যে থ্রুতে true, হলেও যে পার্টিসিপেট করছে। চেঞ্জগুলো আসলে যে মানে কোয়ান্টিটেটিভ থেকে কোয়ালিটেটিভ হয়, কিন্তু যখন আমরা একটা বৈপ্লবিক অবস্থার মধ্য দিয়ে যাই, আমরা তো ভেবেছিলাম 5ই আগস্টে ফিদেল ক্যাস্ট্রো এসেছেন, চে গুয়েভারা এসেছেন, হ্যাঁ। তারপর দেখলাম যে না, এটা তো ফিদেল ক্যাস্ট্রো বা চে গুয়েভারা না, এরা হচ্ছে আমাদের মতোই, হ্যাঁ, আমাদের মতোই, মানে সাধারণের চেয়েও সাধারণ, ওই অর্থে যে আমাদের যে বিশাল এক্সপেকটেশন ছিল সেই জায়গা থেকে তারা ওই যে ইউনুস সাহেবের যে আপনার জিরো থিওরি আছে, ওনার অন্য 3-0 কী হয়েছে আমি জানি না, কিন্তু আমাদের এই জায়গাটাতে একটা বিগ জিরো আমরা পেয়েছি। আচ্ছা, সজল, যেটা মেন কোশ্চেন ছিল যে মিডিয়ার যেটা আগের যে 15, 16, 17 বছরের মিডিয়ার এক ধরনের প্র্যাকটিস ছিল বলতে আপনি জানেন, যেটা আপনি বলছিলেন যে সোশ্যাল মিডিয়াতে তো আমরা পলিটিক্যাল খুব বেশি বিষয়াশয় বলতে পারিনি। সো মিডিয়াও তার বাইরে না, হ্যাঁ। এবং আপনি যদি একটা টেলিভিশন চ্যানেলের চাবিটা থাকে একটা সার্টেন অর্গানাইজেশনের হাতে, যে পছন্দ না হলে বন্ধ করে দিতে পারে এবং বন্ধ করে দিয়েছে 2-3টার এক্সপিরিয়েন্সের পর, বা একটা পত্রিকা ডিসি সাহেব চাইলেই বন্ধ করে দিতে পারে এবং বন্ধ করে দিয়েছে, তখন এই সত্য যে পরিমাণ সাহস দেখানো উচিত ছিল, সেটা যদি আপনি বন্ধই হয়ে যান তাহলে আপনি কতটুকু সাহস দেখাতে পারবেন। তারপরেও যে সাহস দেখানো হয়নি এরকম না। আমি বলি যে আমরা এখন এই সবচেয়ে আলোচিত বিষয় একটা গুম খুন ছিল, গত 2 বছরে আমরা একটা ট্রায়ালের মধ্যে দিয়ে যাচ্ছি। 2016 সালে গুম নিয়ে আমরা ধারাবাহিক প্রতিবেদন করে সেটা সেরা রিপোর্ট হয়েছে, মিডিয়া করেছে। বাট ইয়েস, মানুষের যতটা আশা ছিল মিডিয়া অতটা করতে পারেনি, কারণ হচ্ছে যে মিডিয়ার উপর সেই ধরনের নিয়ন্ত্রণ ছিল। আর নাম্বার 2, 2024 সালের 5ই আগস্টের পর আমরা ভাবলাম যে আমরা স্বাধীন হয়েছি, মানে আমরা বলতে মিডিয়া ভেবেছিলি আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমরা দেখলাম যে না, আসলে 5ই আগস্ট আমরা স্বাধীন হইনি। 5ই আগস্টের পর একাধিক মিডিয়া দখলের ঘটনা ঘটেছে, সেটা এই বিপ্লবী শক্তির মাধ্যমেই হয়েছে। আবার এক ধরনের একটা মব সৃষ্টি করা হয়েছে, মবের হুমকি দেওয়া হয়েছে, হুঙ্কার দেওয়া হয়েছে, যে কারণে মিডিয়া আগে ছিল এক ধরনের পলিটিক্যাল এবং এজেন্সি নিয়ন্ত্রিত একটা মিডিয়ার কালচার। 5ই আগস্টের পরে অনেক ক্ষেত্রে আপনি দেখেছেন যে কি জিয়াফত হয়েছে, এটা হয়েছে, হ্যাঁ, বা মবের হুমকি দেওয়া হয়েছে, কিছু জায়গায় মব হয়েছে, এবং তারপরে তো আমরা একটা ঘটনা দেখলাম যে ডেইলি স্টার প্রথম আলো অফিসে হামলার ঘটনা ঘটেছে। সো মিডিয়া, অবভিয়াসলি মিডিয়া খুব একটা মানে এরকম যে বেড অফ রোজেস এরকম হবে না, হ্যাঁ, কিন্তু এই যেটা
আপা যেটা বলছিলেন যে যে চেঞ্জ হচ্ছে আমাদের যেটা পলিটিক্যালি, কিন্তু আমরা যেটা আশা করেছিলাম, বিশেষ করে 5ই আগস্টের পরে মিডিয়া যে আশা করেছিল সেটা হয়নি। আর মিডিয়া ইয়েস, তার যেসব যে দায়িত্ব যদি আপনি বলেন যে মিডিয়া তো টু ইনফর্ম, টু এডুকেট, টু এন্টারটেইন, এই তো মিডিয়ার 3টা বেসিক কাজ। সো ইনফর্ম করার জায়গাটা, এডুকেট করার জায়গাটা মিডিয়া তার যতটুকু সম্ভব সেটা করবে। তবে এখানে এটা মনে রাখতে হবে যে একটা প্রাইভেট এস্টাবলিশমেন্ট এবং গভর্নমেন্ট এস্টাবলিশমেন্টের মধ্যে পার্থক্য থাকে। বাট এই যে এই স্টুডিও বা এরকম আমাদের যে স্টুডিওগুলো আছে, এখানে যে প্রতিদিন গত যদি 18-19 মাসে আপনি ধরেন যে কমপক্ষে মানে কয়েক হাজার শো হয়েছে বাংলাদেশের সবগুলো টেলিভিশন চ্যানেল আপনি ধরেন, এবং তার এখন তো শুধুমাত্র যে আপনি মেইন স্ট্রিম বা লিগাসি মিডিয়া না, তার বাইরেও প্রচুর আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম আছে। সো সেসব প্রতিটা আলোচনায় আসলে কোনো না কোনোভাবে মানুষকে এনরিচ করে, মানুষকে ঋদ্ধ করে, একই সঙ্গে মানুষকে ক্ষুব্ধ করে, হ্যাঁ, যখন মতান্তরের জায়গাটা ভিন্ন হয়। সো যেটা বলবো যে মিডিয়ার এই জায়গাটা আমরা যদি আশাবাদী হতে চেয়েছি, আশাবাদী হয়েছিলাম, মানে আমরা আশাবাদী থাকতে পারিনি। এবং যেটা ইশতেহারের যে আপনি দেখেন যে মেজর পার্টিগুলো ইশতেহার দিয়েছে, সেখানে খুব সারফেস লেভেলে কথা আছে, গণমাধ্যমের স্বাধীনতা হবে, সেটা হবে, সেটা হবে, কিন্তু স্পেসিফিক কিছু কিন্তু এইভাবে নাই, যে কারণে আমি আবার আশাবাদী হতে পারি। মব কালচার যেটি শুরু হয়েছিল সেটির কারণে আমরাও ভয়ে ছিলাম যে এইবার ইলেকশনের আগে, ইলেকশনের সময়টায় এই ধরনের আরও বেশি উত্তেজনা, উত্তাপ ছড়ায় কিনা। কিন্তু খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে সত্যিকার অর্থে কম্পেয়ার করলে নিশ্চয়ই একটি ভালো অবস্থান সেটি তৈরি হয়েছে। কিন্তু গণভোটের মাধ্যমে সত্যিকার অর্থেই আপনি কি মনে করেন যে যদি গণভোটে হ্যাঁ জয়ী হয়, সেই ক্ষেত্রে সত্যিকার অর্থে এই যে পরিবর্তনগুলো আমরা চাচ্ছি রাজনৈতিক সংস্কৃতির এবং সার্বিকভাবে রাষ্ট্রের যে পরিবর্তন, সেটি কতটুকু আদৌ হবে? আমার আপনার ওয়ান ওয়ার্ডের আপনার রেসপন্স হচ্ছে কি, মানে হতেই হবে, মাস্ট। কেন? কারণ গণভোটটা আমরা একটু, রেফারেন্ডামটা আমরা একটু চিন্তা করে দেখি যে ব্যাপারটা কি। দেখেন, হ্যাঁ আমরা বলছি যে আমাদের রেফারেন্ডামটা একটু কমপ্লিকেটেড, বাট রেফারেন্ডামটা ইন ইটসেলফ, গণভোটটা মানেই হচ্ছে যে, আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। একটা গণতন্ত্রে যখন এরকম গণভোট হয়, রেফারেন্ডাম হয়, তখন এটা হচ্ছে কি জনগণের ম্যান্ডেট, এটা মাস্ট। এবং এই কারণেই মানে এই আমাদের দেশে যেটা হয়েছে যে মানে একটা আনপ্রেসিডেন্টের ব্যাপার হয়েছে, যা আগে জীবনেও হয়নি। সেটা হচ্ছে কি আমাদের সব রাজনৈতিক দলরা একসাথে এসে মানে বসেছে, দফায় দফায় বসেছে, এবং কিছুটা হলেও কনসেনসাস এসেছে, যেটা হচ্ছে কি মানে হ্যাঁ অনেক অনেক অনেকগুলোতে ঐক্য এসেছে। এটা আমাদের দেশে আগে কখনো আমরা এরকম কোনো পলিটিক্যাল কালচার দেখিনি। আমি গ্লোবালি এরকম অনেক দেশে কাজ করেছি যে এইটাকে যদি আপনি গণভোট দিয়ে যদি এটাকে মানে ফাইনালাইজ না করতে পারেন, তাহলে কিন্তু যে কোনো আগামী সরকার আছে, কারো কোনো কিন্তু দায়বদ্ধতা নাই যে এইগুলাকে বাস্তবায়ন করবে। আপনি যে কোনো সরকারই আসুক না কেন, কোয়ালিশন সরকার আসুক, মানে একক সরকার আসুক, তারা তাদের পছন্দ মতো তারা এটা বাস্তবায়ন করতেও পারে, না করতেও পারে। এই ঐক্যর ওভারঅল কোনো স্ট্যান্ডিং নেই। কিন্তু যখনই আপনি এটা গণভোট রেফারেন্ডামে যাবেন, তখন এটা হচ্ছে গিয়া এটা জনগণের ম্যান্ডেট, এটা আপনার কনস্টিটিউশন লেভেলের আপনার করতেই হবে, মাস্ট। যেমন রেফারেন্ডাম আপনার কেমনে হয়, আপনার কয়েকটা আমি এক্সাম্পল দিই। আপনার ক্রাইমিয়া মনে আছে, ক্রাইমিয়া কি রাশিয়ার পার্ট হবে নাকি ইউক্রেন, মানে রাশিয়ার সাথে যোগ দেবে নাকি ইউক্রেন? সবাই বলেছে রাশিয়া। তখন আপনি যতই চান না কেন ইউক্রেনের গভর্নমেন্ট, ইট হ্যাড টু গো টু রাশিয়া। ব্রেক্সিটের মানে আপনার ইউকের সমস্ত এলিট এটা জানতো এবং বুঝতো যে মানে ইউ থেকে বের হয়ে গেলে এটা ইটস গোনা বি আ প্রবলেম। কিন্তু জনগণ যেহেতু এটা করেছে, একটু শেষের দিকে যেতে হবে, আমি এটা জাস্ট একটু এই কথাটা বলে শেষ করি। সুতরাং আপনি দেখছেন যে আমরা এক্সাম্পলের পর এক্সাম্পল দেখছি যে মানে গণভোট দিয়ে যদি আমরা এটাকে সিল না করি, তাহলে এই যে এত আকাঙ্ক্ষা যে বললেন যে তরুণদের আকাঙ্ক্ষা, তারা যে সংস্কার হবে, সংস্কার করবে, এবং আমাদের মনে রাখতে হবে যে জুলাই চার্টার এবং গণভোটে যেই সংস্কারগুলো আছে, এগুলো কিন্তু বেশিরভাগই সংবিধান লেভেলের সংস্কার, এবং এই লেভেলের সংস্কারগুলোতে এগ্রি না করে নিচে ট্রিকল ডাউনগুলোকে করা খুব ডিফিকাল্ট হবে। আমি জোয়েল ভাইয়ের কাছে একেবারে শেষ প্রশ্নটি, যে অবস্থায় দেশ রয়েছে, রাজনৈতিক সংস্কৃতির উত্তরণের জন্য আর কিভাবে হতে পারতো? আপনি যেটা বলছিলেন যে ইলেকশনের আগে কেমন এনভায়রনমেন্ট থাকবে বা মবের যে বিষয়টা ছিল, সেটা এখন আর কোনো থ্রেট না, বিকজ অফ সরকার চেয়েছে ইলেকশনের আগে এই সংস্কৃতি বন্ধ হোক। এর আগে নিশ্চয়ই সরকার চায়নি। যখন মবগুলো হচ্ছিল, হ্যাঁ, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভেট হয়নি, এর মানে সরকার চায়নি। সো সরকার চাইলে সম্ভব।
নাম্বার 2 হচ্ছে আপনার গণভোটের যেসব আকাঙ্ক্ষার জায়গাটা এবং আপনার প্রশ্ন এই জন্যে দরকার। 90 সালে আমরা একটা ছাত্র গণ অভ্যুত্থান করেছিলাম, সেখানে 3 জোট ছিল। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 8 দলীয় জোট, বিএনপি নেতৃত্বাধীন 7 দলীয় জোট, বামদের 5 দলীয় জোট, তার পাশাপাশি জামাত ছিল। বাট 3 জোটের একটা রূপরেখা ছিল। সেই রূপরেখাতে ক্যাটাগরিগুলি অনেকগুলো বিষয় ছিল। এখন আমরা যতগুলো সংস্কার নিয়ে আলোচনা করছি বা 2022 সালে বিএনপি 31 দফা দিয়েছে, এ সবই কিন্তু সেই 90 সালে ছিল। একমাত্র সংসদীয় ব্যবস্থায় রিটার্ন করা ছাড়া আর কোনো কিছু হয়নি, যে কারণে গণভোটের মাধ্যমে পিপলসের ম্যান্ডেট থাকলে আমি জানি না পার্টিগুলো ক্ষমতায় গিয়ে কতটা করবে, কারণ অলরেডি কিছু পার্টির তো বিভিন্ন পয়েন্টে নোট অফ ডিসেন্ট আছে। সো সে যখন বলবে যে আমার এই জায়গাতে নোট অফ ডিসেন্ট ছিল, সো এটা আমি বাধ্য না, বাট তারপরেও এই ম্যান্ডেটটা খুব কম কম জায়গায় হ্যাঁ, কিন্তু এই ম্যান্ডেটটা আমাদের সেই জায়গাটাতে নিয়ে যেতে পারে। আপার হাউস ইজ এ ভেরি ইন্টারেস্টিং জায়গা, এই জন্য হবে চেক অ্যান্ড ব্যালেন্স হবে। আমি খুব সন্দিহান বাংলাদেশে কখনোই কেউ কোনো দল 51% ভোট পাবে কিনা। 51% ভোট না পেলে আপার হাউস 11টা আসন পাচ্ছে না। হ্যাঁ, বাট কোয়ালিশনের মাধ্যমে হতে পারে। বাট এই যে আমি যা ইচ্ছা করলাম, যা ইচ্ছা আমি আমার লোয়ার হাউসে করলাম, একটা জায়গাতে চেক করার বিষয়, রাষ্ট্রপতির জায়গাটা, এটা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় খুবই দরকার। আনলে তো আমাদের একক ব্যক্তির রাষ্ট্রে পরিণত হয়। সো ওই অর্থে গণভোট, মানুষ আপা বলেছে যে আসলে অনেকেই প্রথমত বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ পড়তে পারে, কত পার্সেন্ট মানুষ পড়ে বুঝতে পারে, এবং থার্ড হচ্ছে এইবারে গণভোটের যে বিশাল বিষয়গুলো আছে, এটা আমার আপনার মতো মানুষও কত পার্সেন্ট আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। বাট স্পিরিট ইজ ইম্পর্টেন্ট। স্পিরিট হচ্ছে যে আমি একটা পরিবর্তন চাই, সেই জায়গাতে মানুষের হ্যাঁ ভোট যদি জয়ী হয়, তবে জনগণ আগের তুলনায় অনেক বেশি সচেতন হয়েছে, নিঃসন্দেহে সচেতন হয়েছে। তো আমাদের শেষ করতে হচ্ছে। শুধু দর্শক মণ্ডলী শুনছিলেন আমাদের কথা, গণভোট এবং আগামীর বাংলাদেশে আজকের যে বিষয় ছিল তারুণ্যের আকাঙ্ক্ষা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি। আমরা চাই সত্যিকার অর্থেই এই তরুণদের উপর ভিত্তি করেই নতুন একটি বাংলাদেশের অভ্যুত হয়ে হোক, এবং যে সংস্কারগুলোর আমরা স্বপ্ন দেখেছি দীর্ঘদিন যাবৎ গণভোটের মাধ্যমে, সেই সংস্কারগুলো সত্যিকার অর্থেই আমাদের দেশে আসুক, রাষ্ট্রে আসুক, এবং আমরা চাই একটি সত্যিকারের সুন্দর সুশাসনে ভরপুর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।